বিহারের রাজধানী পাটনার একেবারে বুকের মধ্যে বাঁকিপুর বিধানসভা কেন্দ্র। এটা কোনো সাধারণ আসন নয়, এটা ভারতীয় জনতা পার্টির জন্য সামরিক ভাষায় বলতে হয় দুর্ভেদ্য দুর্গ। এখান থেকে বিজেপি কখনো হারেনি। দীর্ঘ আড়াই দশক ধরে একটাই পরিবার এই আসনে জিতে এসেছে, বর্তমান জাতীয় সভাপতি আর তার বাবা। পিতাপুত্র মিলে এই আসনটাকে এমনভাবে ধরে রেখেছিলেন যে বিরোধীরা এখানে লড়াই করার আগে হাল ছেড়ে দিত। এই আসনটা বিজেপির জন্য শুধু একটা সিট ছিল না, এটা ছিল প্রতীক, দলের অপ্রতিরোধ্য শক্তির প্রতীক। যেখানে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তির পারিবারিক আধিপত্য আছে, সেখানে কে ভাবতে পেরেছিল যে কোনোদিন অন্য কেউ এসে বাজি উল্টে দেবে? কিন্তু রাজনীতিতে কখনো না বলে কিছু হয় না, আর আজ সেটাই প্রমাণ হলো। একটা বিষয় বুঝে নেওয়া দরকার, উপনির্বাচন বা বাই ইলেকশন ব্যাপারটা সাধারণ নির্বাচনের চেয়ে অনেক আলাদা। এখানে সরকার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই, তাই ভোটারদের মধ্যে সেই জরুরি অনুভূতিটা থাকে না। আর শাসক দলের হাতে থাকে প্রশাসনিক যন্ত্র, থাকে রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারের সুবিধা, থাকে নির্বাচনী মেশিনারি। এই কারণেই পৃথিবীর প্রায় সব গণতন্ত্রে উপনির্বাচনে শাসক দলেই জেতে। এটা রাজনীতির অলিখিত নিয়ম। সেই নিয়ম মেনে বিজেপি গুজরাটে একটা আসন ধরে রাখতে পেরেছে, যদিও সেখানেও ব্যবধান ছিল 5,000-এরও কম। কিন্তু বিহার আর মধ্যপ্রদেশে সেখানে পুরো নিয়মটাই ভেঙে পড়ল। মধ্যপ্রদেশের দাতিয়ায় কংগ্রেস বড় ব্যবধানে জিতে গেল, আর বিহারের বাঁকিপুরে সেখানে যা ঘটল সেটা শুধু পরাজয় নয়, সেটা রাজনৈতিক অপমান। বাঁকিপুর উপনির্বাচনে বিজেপির মনোনীত প্রার্থী ছিল নীরজ কুমার, যিনি জনসুরাজ পার্টির প্রতিষ্ঠাতা। প্রশান্ত কিশোর, যাকে একসময় বিজেপি নিজেই ব্যবহার করেছে নির্বাচনী কৌশলবিদ হিসেবে, তিনি এবার নিজেই মাঠে নেমেছিলেন। ফলাফল, প্রশান্ত কিশোর জিতলেন। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। বিজেপির প্রার্থী যে বুথ থেকে নিজে ভোট দেন, যে এলাকা তার একেবারে নিজের, সেই বুথে বিজেপির জামানত জব্দ হয়ে গেল। মানে বিজেপির প্রার্থীর নিজের পাড়ার মানুষটাও তাকে ভোট দিলেন না যথেষ্ট সংখ্যায়। এটা শুধু হার নয়, রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায় এটা একটা বার্তা, আর সেই বার্তাটা পড়ার চেষ্টা করলে বোঝা যায় মাটির নিচে অনেক কিছু বদলে গেছে। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ নির্বাচনের আগে কি বলেছিলেন মনে আছে? তিনি বলেছিলেন বিজেপি এখানে কুকুর দাঁড় করালেও জিতবে। আজ সেই বাঁকিপুরের ভোটাররা তাকে উত্তর দিয়ে দিলেন, আর সেই উত্তরটা শুধু বাঁকিপুরেই সীমাবদ্ধ থাকবে কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। প্রশান্ত কিশোরকে ভারতীয় রাজনীতিতে চেনে একজন নেপথ্য কারিগর হিসেবে। 2014 সালে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানানোর পেছনে তার কৌশলগত ভূমিকা ছিল অনন্য। এরপর বিহারে নীতিশ কুমারের হয়ে, পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির হয়ে তিনি একের পর এক অসম্ভবকে সম্ভব করে দেখেছেন। কিন্তু এতদিন তিনি ছিলেন মঞ্চের পেছনে, এবার তিনি নিজেই মঞ্চে উঠে গেলেন, জনসুরাজ পার্টি গড়লেন, আর প্রথম বড় পরীক্ষায় বিজেপির সবচেয়ে শক্তিশালী ঘাঁটিতে জিতে গেলেন। তবে তার জেতার কারণটা শুধু তার ব্যক্তিগত জনপ্রিয়তা নয়, তিনি যে ইস্যুগুলো নিয়ে প্রচার করেছেন সেই ইস্যুগুলো আসল কথা বলছে। এবার আসুন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিশ্লেষণে। প্রশান্ত কিশোর কি নিয়ে প্রচার করছিলেন? শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বেকারত্ব, তরুণদের পলায়ন, এক কথায় সাধারণ মানুষের রুটি রুজির প্রশ্ন। বিহার থেকে প্রতি বছর লাখ লাখ যুবক কাজের খোঁজে অন্য রাজ্যে পাড়ি দেন। এই বেদনাদায়ক বাস্তবতাকে তিনি তুলে ধরেছিলেন। ছাত্র আন্দোলনে পুলিশের অতিরিক্ত বল প্রয়োগের প্রসঙ্গ এনেছিলেন। বিহারের ভেতরে যে এনকাউন্টারের সংস্কৃতি তৈরি হচ্ছে সেটাও সামনে এনেছিলেন। আর বিজেপি তারা কি নিয়ে প্রচার করেছিল? সেই চেনা পথ, ধর্মীয় মেরুকরণ, জাতপাতের হিসাব, সাম্প্রদায়িক আবেগ, যে কৌশল দিয়ে তারা গত এক দশকে একের পর এক নির্বাচন জিতে এসেছে। কিন্তু এবার সেই কৌশল কাজ করল না। বাঁকিপুরের ভোটাররা স্পষ্ট জানিয়ে দিলেন তাদের পেটে খিদে আছে, সন্তানদের চাকরি নেই, হাসপাতালে বেড নেই। এই সংকটের সামনে মন্দির মসজিদের রাজনীতি আর কাজ করছে না। এটাই সেই সন্ধিক্ষণ যেটা রাজনৈতিক বিশ্লেষকরা অনেকদিন ধরে বলে আসছিলেন। ধর্মীয় আবেগের মেয়াদ একটা না একটা দিন ফুরবে। সেই দিন কি এসে গেল? বাঁকিপুরের গল্পটা যদি একা হতো তাহলে হয়তো একে স্থানীয় ব্যতিক্রম বলে উড়িয়ে দেওয়া যেত। কিন্তু ঠিক একই দিনে মধ্যপ্রদেশের দাতিয়ায় যা ঘটল সেটা পুরো চিত্রটাকে আরও স্পষ্ট করে দিল। মধ্যপ্রদেশ, যেটা বিজেপির অন্যতম শক্তিশালী রাজ্য, সেখানে দাতিয়া উপনির্বাচনে কংগ্রেস বড় ব্যবধানে জিতে গেল। মধ্যপ্রদেশে বিজেপি সরকার আছে, প্রশাসন তাদের হাতে, নির্বাচনী মেশিনারি তাদের নিয়ন্ত্রণে, তারপরও তারা হারল। এটা কোনো দুর্ঘটনা নয়, এটা একটা প্যাটার্ন। গুজরাটে অবশ্য বিজেপি টিকে গেছে, কিন্তু সেই জয়ের ব্যবধান এতটাই কম, 5,000-এরও নিচে, যে এটাকে স্বস্তিদায়ক জয় বলার কোনো উপায় নেই। গুজরাট, যেটাকে বিজেপি নিজেদের ল্যাবরেটরি বলে গর্ব করে, সেখানেও মাঠে নড়ছে। 3টা রাজ্যে 3টা উপনির্বাচন, দুটোতে পরাজয়, একটাতে কোনো মতে টিকে থাকা। এটাকে যদি একটা রিপোর্ট কার্ড বলি তাহলে সেই রিপোর্ট কার্ডের বিজেপির গ্রেড কি দাঁড়ায়?
এই প্রশ্নটাই এখন দিল্লির রাজনৈতিক করিডোরে ঘুরছে। উপনির্বাচনের ফলাফল সাধারণত জাতীয় রাজনীতিতে খুব বেশি প্রভাব ফেলে না, কিন্তু বাকিপুরের ফলাফলটা আলাদা, কারণ এটা বিজেপির জাতীয় সভাপতির নিজের আসন। এখানে হারের মানে একটা শুধু সিন হারানো নয়, এটা দলের শীর্ষ নেতৃত্বের মুখে চপেটাঘাত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ফলাফল বিহার বা মধ্যপ্রদেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা সারা ভারতে একটা সংকেত পাঠাবে যে বিজেপিকে হারানো সম্ভব, এমনকি তাদের সবচেয়ে শক্তিশালী ঘাঁটিতেও। আর এই সংকেতটা যখন দেশের কোটি কোটি বেকার তরুণের কাছে পৌঁছাবে, যারা প্রতিদিন চাকরির খোঁজে ঘুরছেন, যাদের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, যারা পেট্রোল ডিজেলের দামে পিষ্ট, তখন কি হবে? একটু পেছনে ফিরে তাকানো যাক। 2014 সালে যখন এই সরকার ক্ষমতায় এলো, তখন প্রতিশ্রুতি ছিল প্রতি বছর 2 কোটি চাকরি, প্রতিটি ব্যাংক অ্যাকাউন্টে 15 লাখ টাকা, 100টি স্মার্ট সিটি। 12 বছর পরে দাঁড়িয়ে হিসাব কষলে দেখা যায় বেকারত্বের রেকর্ড উচ্চতায়, দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া, প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁসের মহামারী। সমালোচকরা বলছেন সাধারণ মানুষ পেয়েছে টয়লেট আর বিনামূল্যে রেশন, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু একজন শিক্ষিত যুবক কি শুধু টয়লেট আর রেশন চায়? সে চায় একটা চাকরি, একটা সম্মানজনক জীবন, একটা ভবিষ্যৎ। আর প্রতিটা নির্বাচনের আগে কি হয়? ধর্মের টনিক, পাকিস্তানের ভয়, মঙ্গলসূত্রের গল্প, জাতীয়তাবাদের আবেগ, এসব দিয়ে মূল প্রশ্নগুলোকে চাপা দেওয়ার চেষ্টা হয়। এতদিন সেটা কাজ করেছে, বাকিপুর বলছে আর কাজ করছে না। মজার ব্যাপার হলো ঠিক এই সময়ে পশ্চিমবঙ্গ থেকে একটা গুরুত্বপূর্ণ খবর আসছে, যে চাকরি কেলেঙ্কারি নিয়ে বিজেপি পশ্চিমবঙ্গের তৃণমূলকে কোণঠাসা করার চেষ্টা করেছিল, সেই ইস্যুতেই এখন বিজেপির নিজের ঘরে আগুন লেগেছে। চাকরিহারা কমিটির যে নেতা একসময় বিজেপির মদতে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছিল, নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন, আজ সেই একই ব্যক্তি বিজেপি সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন। বলেছেন তৎকালীন বিরোধী দলনেতা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন চাকরি ফেরানোর, ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতি পালন করেননি। 16 মাস ধরে যোগ্য শিক্ষক কর্মীদের বেতন বন্ধ, যারা আন্দোলন করতে গিয়ে প্রাণ হারিয়েছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়নি, অথচ রথযাত্রায় 300 কোটি টাকা খরচ করা হচ্ছে। এটা কি পরিহাস নয়? যে দল অন্যের দুর্নীতি নিয়ে রাজনীতি করে, তারা নিজেরা ক্ষমতায় গিয়ে একই কাজ করছে, আর এখন তাদেরই অনুসারীরা তাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, বিজেপি সম্প্রতি ডিলিমিটেশন এবং এক দেশ এক ভোটের মতো বিলগুলো পাশ করার দিকে এগোচ্ছে। এগুলো তাদের দীর্ঘমেয়াদী ক্ষমতা ধরে রাখার কৌশলগত পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। ডিলিমিটেশন আসন বিন্যাস পাল্টে দক্ষিণ ভারতের প্রতিনিধিত্ব কমিয়ে উত্তর ভারতে বিজেপির প্রভাব বাড়ানোর হিসাব আছে বলে অনেকেই মনে করেন, কিন্তু বাকিপুরের একটা কথা স্পষ্ট করে দিয়েছে, আসন বিন্যাস বদলালে কি হবে? যদি মানুষ মন বদলায়, যদি সাধারণ ভোটার ঠিক করে নেন যে তিনি আর ধর্মের নামে ভোট দেবেন না, তিনি চাকরির জন্য ভোট দেবেন, চিকিৎসার জন্য ভোট দেবেন, সন্তানের ভবিষ্যতের জন্য ভোট দেবেন, তখন কোনো ডিলিমিটেশন বা কোনো নির্বাচনী কৌশলে কাজ করে না। এটা সরাসরি বলা কঠিন, কারণ মোদির ব্যক্তিগত জনপ্রিয়তা এখনও বিশাল, কিন্তু রাজনীতিতে জনপ্রিয়তা আর ভোট সবসময় একই পথে হাঁটে না। 2024 সালের লোকসভা নির্বাচনেই আমরা দেখেছিলাম বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছিল, সেটাই ছিল প্রথম সতর্কবার্তা। আর বাকিপুর আর দাতিয়া হলো দ্বিতীয় সতর্কবার্তা। এবারের বার্তাটা আরও জোরালো, কারণ এবার শাসক দল নিজের ঘরেই আগুন লেগেছে। ইতিহাস বলে ভারতীয় রাজনীতিতে অ্যান্টি ইনকামবেন্সি একবার শুরু হলে সেটাকে থামানো প্রায় অসম্ভব। ইন্দিরা গান্ধী পারেননি, অটল বিহারী বাজপেয়ী পারেননি, কংগ্রেসের দীর্ঘ শাসনও একদিন শেষ হয়েছিল। কোনো দল চিরস্থায়ী নয়, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। প্রশ্ন হলো সেই সময় কি নিয়ে গেছে? এটা কি আরও কয়েক বছর সময় নেবে? আজকের পর একটা কথা আর অস্বীকার করার উপায় নেই, ধর্ম দিয়ে ক্ষুধা মেটানো যায়, ধর্ম দিয়ে ক্ষুধা মেটানো যায় না, মন্দির দিয়ে চাকরি তৈরি হয় না, জাতীয়তাবাদের স্লোগান দিয়ে পেট্রোলের দাম কমে না। বাকিপুরের ভোটাররা আজ সেটাই বলে দিলেন। তাদের কাছে রুটি রুজির প্রশ্ন ধর্মের চেয়ে বড়। বিজেপি বলছে এই ফলাফল নিয়ে তারা বিশেষ চিন্তিত নয়, হয়তো তারা সত্যিই চিন্তিত নয়, কিন্তু ইতিহাস বলে যে শাসক জনগণের ক্ষোভকে গুরুত্ব দেয় না, সেই শাসকের পতন সবচেয়ে নাটকীয় হয়। বাকিপুর কি সেই পতনের শুরু, নাকি এটা শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা? এই প্রশ্নের উত্তর আজ কারো কাছেই নেই। উত্তর লেখা হবে আগামী দিনের ভোটে, রাস্তায় সাধারণ মানুষের সিদ্ধান্তে। আপনি কি মনে করেন, বাকিপুর কি সত্যিই শেষের শুরু, নাকি বিজেপি আবারও ঘুরে দাঁড়াবে? কমেন্টে আপনার মতামত জানান। আর এই ধরনের গভীর রাজনৈতিক বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ভারতীয় রাজনীতির পরবর্তী অধ্যায়টা হয়তো আরও নাটকীয় হতে চলছে।